তার একটা তৃষ্ণা অধিক থাকে। তৃষ্ণা বলতে কেবলমাত্র জলপান বোঝাচ্ছে না, বিভিন্ন দিকে পাওয়ার ইচ্ছা, জ্ঞানের মানে জানার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা। সেটা হয়তো কোনো দ্রব্য হতে পারে, কোনো জ্ঞান হতে পারে, কোনো খারাপ কিছু হতে পারে। তার একটা তৃষ্ণা থাকবে। এবং তারা একটু নীতি বিবর্জিত হন, নীতি জ্ঞানহীন হন, নীতি নিয়ে চলেন না। মানে নীতি বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন? একটা যে কোনো জিনিসের একটা রুলস থাকে, নিয়ম নীতি তো থাকে। আপনি আমার স্ত্রী, আপনি গৃহবধূ, আমি একজন চাকুরি করি। তাহলে আপনার নিয়ম নীতিটা কি? যে আমার স্বামী যেহেতু সে কর্মসূত্রে বাইরে যায় 10টা থেকে 5টা, এক্ষেত্রে বলবো যে দেখুন, যাদের মানে স্বাতী নক্ষত্রে যেসব বালক বালিকার জন্ম, স্বাতী নক্ষত্রে, তাদের একটা জিনিসে পরিবারকে ধ্যান দিতে বলবো। কীটা করবেন? আপনার ছেলেটা সদ্য যারা একদম পড়াশোনা শিখছে, করছে, 1 2 3 4 5 6 বেশ 8 9, দেখুন সবাই তো আর একদম হাইফাই লেভেলের নয়। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু হচ্ছে। তুলা রাশি, তুলা লগ্নের যারা জাতক জাতিকা, অর্থাৎ আপনার জীবনে 2025 সালের এই যে জুন মাস ঠিক কী ঘটতে চলেছে সেই নিয়ে আমরা খুঁজবো আজকের এই আলোচনায়। আমাদের জন্মছকে 12টা ঘর থাকে, 12টা ঘর থেকে কিন্তু আমরা 12 প্রকারের দৃষ্টিতে 12 প্রকারের জীবনের যে আঙ্গিক ফলাফল তাকে আমরা বিচার করি। আজকের এই এপিসোডে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই 12টা ঘর নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের পাঠানো কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাই দেরি না করে প্লিজ এখনই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, কেননা অনেকেই চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আজকের এই এপিসোডে আমি প্রথমে একেবারে আপনার কাছে সরাসরি জানতে চাইব যে এনাদের এই যে গোচরকালীন যে ফলাফলের জায়গাটায় ঠিক কী হতে চলেছে। আচ্ছা, আমি একদম শুরু করছি 1 নম্বর ঘর থেকে, দিলে আলোচনাটা সুবিধে হবে বুঝতে। বেশ, এটা তুলা রাশির ঘর, এখানে একটু লগ্ন বা এটা লিখে দেন। হ্যাঁ, এখানে লগ্ন বা রাশি ধরে নিয়েই আমরা আলোচনাটা করছি। হ্যাঁ, এখানে চন্দ্র এবং লগ্ন থাকে। হ্যাঁ, ওটাই তুলা রাশি নিয়ে আলোচনা। 1 নম্বর ঘর থেকে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, রোগ ব্যাধি ইত্যাদি এখান থেকেই আমরা আলোচনাটা করে নেব। যদিও 6ষ্ঠ ঘর থেকে রোগ ব্যাধি হয়, কিন্তু শরীরের উপর তো হয়, মনের উপর তো হয়, শরীর এবং মনের জায়গায় হয়। এইখানে এর অধিপতি হচ্ছেন, এই তুলা রাশির অধিপতি শুক্র, তিনি 7মে বসে গেছেন এবং সরাসরি তিনি দৃষ্টি রেখেছেন তার ঘরের ওপর। এক, দ্বিতীয় ঘর 6ষ্ঠ, যেখান থেকে রোগটা বিবেচনা করা হয়, সেখানে শনি বসে আছেন। আর 6ষ্ঠের অধিপতি কিন্তু 9মে বসে গেছেন ভাগ্যস্থলে। আচ্ছা, এই সুবাদে দেখা যাচ্ছে যে আপনার কিছুটা গাঁট, পায়ের গোড়ালি, নার্ভ এই সম্বন্ধিত কিছু সমস্যা থাকার সম্ভাবনা, এবং এটা দীর্ঘতর, মানে হঠাৎ করে আসবে হঠাৎ চলে যাবে সেরকম নয়, কিন্তু একটা দীর্ঘ সময় চলছেও, চলবেও। এই ব্যতীত বাকি সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে ভয়ের কিছু নেই, বৃহস্পতি 9ম থেকে একটা দৃষ্টি দিচ্ছেন, আর রাহুও 5ম থেকে দৃষ্টি দিচ্ছেন। কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি 9ম স্থল থেকে পড়ে আছে, শরীর খুব একটা ক্ষতি হবে না, মন মানসিকতা ভালো থাকছে। বেশ, আচ্ছা, সেকেন্ড হাউসে আমরা সঞ্চয়ের দিকটা। হ্যাঁ, সঞ্চয়ের অধিপতি একাদশী। সঞ্চয় যেহেতু অধিপতি একাদশে গেছেন, সঞ্চয় আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অতি ভালো যোগ দেখা যাচ্ছে। বেশ, থার্ড হাউসে 3য় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, পাড়াপড়শি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এখানে দেখা যাচ্ছে এর অধিপতি বৃহস্পতি 9ম স্থলে বসে সরাসরি দৃষ্টি রাখার সুবাদে অবশ্যই ভালো জায়গায় ভালো কারণে যোগাযোগ বৃদ্ধি পাবে। এক, দ্বিতীয়ত ভাইদের সাথে সম্পর্ক
অনুকূল হবে, অর্থাৎ ভালো যাবে, অর্থাৎ যোগাযোগ আর সাহস আপনার বৃদ্ধি পাবে যথেষ্ট, কাজের পরাক্রমতাও বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বেশ। চতুর্থ ঘর থেকে এবারে বলি, এখান থেকে মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন ক্রয় বিক্রয়, বাড়ি নির্মাণ ক্রয় ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। আরও একটু নিম্ন শিক্ষা যেটা, সেটাও আলোচনা করি। এর অধিপতি কিন্তু ষষ্ঠে গেছে, এইখানে কিন্তু সমস্যাটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ চতুর্থের অধিপতি শনি ষষ্ঠে থাকার সুবাদে পরিবারের মানুষজনের সাথে একটা বিরূপ মনোভাব তৈরি হওয়ার যোগ তৈরি হয়ে যাবে। আচ্ছা। অর্থাৎ পরিবারের সাথে সম্পর্কের একটা অবনতি ঘটার যোগ দেখা যাচ্ছে। যারা যানবাহন কিনতে চাইছেন অপেক্ষা করে যাওয়া ভালো, যানবাহন থেকেই কিন্তু মালি মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। আমি কিস্তি দিতে পারলাম না, আমি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে ফেললাম কিছু একটা কারণে, যানবাহন থেকে, এটা একটা সমস্যা তৈরি হবে। সেখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আর যারা বাড়ি কিনতে চাইছেন একটু অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ। এতদিন অপেক্ষা করেছেন, আর কিছুটা অপেক্ষা করে যান। আচ্ছা, এই 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 প্রসঙ্গে আমি একটা কথা বলি, মানে এই যে জন্মছক নিয়ে লগ্ন আমরা যেটা নিয়ে কথা বলছি আর কি, এটা হচ্ছে গোচরকালীন একটা সময়কে ধরছি আমরা। আচ্ছা, একটু খালি বলে দিই মাঝখানে, please। কেবলমাত্র এইখান থেকে একটু সুফল পাবেন বিশাখা নক্ষত্রে যাদের জন্ম। আচ্ছা। বাকি যাদের চিত্রা আর সাথী, এই যে অ্যাক্সিডেন্ট বললাম, পারিবারিক ঝামেলা বললাম, কি আইনি ঝামেলা বললাম, সেই ক্ষেত্রে কিন্তু সাথী আর চিত্রা এরা কিন্তু খুব একটা সুফল পাচ্ছেন না, কিন্তু বিশাখা বেশ কিছুটা সুফল পাবেন, মানে এতটা ক্ষতি তার হবে না। আচ্ছা, বেশ। যেটা বলছিলাম যে গোচরকালীন জায়গা থেকে আমরা আলোচনা করছি, এক্ষেত্রে এই যে গোচরকালীন জায়গায় যে যে গ্রহের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থান যদি আপনার জন্মছকের সাথে মেলে, আপনার যে জন্মছক আছে, আপনি কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করালে দেখবেন তিনিও আপনাকে এইরকম একটা প্যাডে লিখে দিয়েছিলেন, তাহলে আপনার কিন্তু এর সাথে যদি মিলে গেল তাহলে 100% আপনার সাথে মিলবে। বাকি তো নক্ষত্রের জায়গাটাও আমরা ভেঙে বলে দিচ্ছি। আর যদি দেখেন যে না, এর সাথে গ্রহগত অবস্থান মিলছে না, তাহলে কিন্তু ইকুয়েশন বদলাচ্ছে, তার মানে ফলাফলটাও কিন্তু পরিবর্তিত হবে, হতে পারে আরও ভালোর দিকে, হতে পারে আরেকটু খারাপের দিকে, কম বেশি সেটা তুলনামূলক জায়গাটা পাবো। আচ্ছা, পঞ্চমের জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ছেড়ে যাচ্ছি না তো? কোন পয়েন্টটা? একদম শিক্ষার যে প্রাথমিক স্তর, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। চতুর্থ ঘর থেকে আমরা আলোচনা করি। হ্যাঁ, নিশ্চয়ই, আমরা সেটা আলোচনা করে নেই। তাকিয়ে আছেন সবাই আমরা উচ্চ শিক্ষাটাকে বেশি সবসময় প্রাধান্য দিচ্ছি। এক্ষেত্রে বলবো যে দেখুন, যাদের মানে সাতী নক্ষত্রে যেসব বালক বালিকার জন্ম, সাতী নক্ষত্রে, তাদের একটা জিনিসে পরিবারকে ধ্যান দিতে বলবো। কীটা করবেন? আপনার ছেলেটা সদ্য যারা একদম পড়াশোনা শিখছে, করছে, 1 2 3 4 5 6 বেশ 8 9, দেখুন সবাই তো আর একদম হাইফাই লেভেলের নয়, তো কিভাবে, বাবা হয়তো মূর্খ, পড়াশোনা বোঝে না, হয়তো অনেকের আছে, তো অনেক পরিবার আছে। সেইখানে আপনি শুধু নজর রাখুন এইটা, কাকরাবি বকোধ্যায়ী সানো নিদ্রাস তথৈবচ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষ্মণ। এই 5টে লক্ষণ আপনার ছেলের মধ্যে থাকছে কিনা, কারণ এর অধিপতি শনি যেহেতু ষষ্ঠে চলে গেছে, আপনাকে নজরটা তীক্ষ্ণ রাখতে হবে। কাকরাবি ছেলেটা শব্দ করে পড়ছে কিনা খেয়াল করুন। আচ্ছা, কারণ ষষ্ঠে গেছে মানে তো খারাপ করবে। আচ্ছা, বকোধ্যায়ী, তাকে সবসময় বক যেরকম ধ্যান করে থাকে, মাছটা না তোলা পর্যন্ত ক্ষান্ত হয় না, আপনাকে দেখতে হবে ছেলেটা পড়ছে কিনা, পড়াটা করছে কিনা, কারণ সে তো চঞ্চল হবে। আপনাকে কিন্তু সেখানে ধ্যানটা দিতে হবে, ছেলের হয়ে দেওয়া উচিত, ছেলের, একদম তাই, আপনাকে ধ্যানটা দিতে হবে। ছেলেটা দেখবেন ঘুমিয়ে গেছে, অলস প্রকৃতি, শনি একটু অলস করে দেয়, তাকে স্নান ও নিদ্রা কুকুরের মতো তাক করে যেন টাইমে ঘুমটা ভেঙে যায়, এটার দিকে সব সময় সতর্ক করান। এই উঠতে হবে, পড়তে হবে, খাবার একটু কম দিতে হবে, পুষ্টিকর দেন, কম দেন। আর পারলে বাড়ি থেকে বাইরে, টিউশনটা পড়াচ্ছেন তো, অনেকে বাড়িতে পড়াতে আসে না, বাড়ি থেকে বাইরে পড়াতে বলুন, নজর রাখুন যে পড়াশোনা কীরকম করছে। এইগুলো না হলে কিন্তু ছেলেটা ঠিকঠাক এই মুহূর্তে, কারণ শনি তো অনেক দিন থাকছে। হ্যাঁ, মানে আমি এখানে এই প্রশ্নটা সেই জন্যই এটাকে গুরুত্বটা দিলাম আমি। মানে বাড়ি থেকে কতদিন বাইরে পড়াতে হবে সেটা বলছি না, মানে অনেক সময় কি হয়, বাড়িতে পড়লে না
আস্কারা বলে একটা জিনিস থাকে। যে ভাই আমি আমার বাড়িতেই আছি, মাস্টারমশাই আমার বাড়িতে আসছে, আমার কোনো আসছে, ব্যাপার মা না। আছে, ঠাকুমা আছে, মার কথা বাদ দেন, মা একটু শাসন করে, ঠাকুমা আছে, দাদু আছে, মাস্টার একটু বললো কিছু, হ্যাঁ, চলে যাওয়ার পর সে পুরনো দিনের দিদিমা ঠাকুমা আছে তো, এ মরা মাস্টার আমার লাতিকে মারেটে, কথাটা এরকম বলে পুরনো দিনে দেখবেন না। ওই আস্কারা চলবে না। এই মুহূর্তে যা গ্রহ অবস্থান, ছেলেকে মানুষ করতে হবে। বেশ, আপনার শিক্ষার অধিপতি, প্রাইমারি যেটা শিক্ষার অধিপতি ষষ্ঠে চলে গেছে, আপনাকে কঠোর হতে হবে, এই জায়গাগুলোর উপর নজর রাখতে হবে। বেশ, একদম তাই। আমি এবার পরের পয়েন্টের দিকে হ্যাঁ, একটু চলে যাই। অবশ্যই। হ্যাঁ, পরের যেটা আমরা পঞ্চম হাউসের দিকে চলে যাই। পঞ্চম হাউস, পঞ্চমে রাহু, প্রেমে বড় জটিলতা, একাধিক যোগাযোগ প্রেমের ক্ষেত্রে আসবে, সিদ্ধান্ত নেওয়ার সমস্যা হবে, প্রেমের ক্ষেত্রে একটু চাহিদা বাড়বে, আপনার চাহিদা বাড়বে, আপনার পার্টনারেরও চাহিদা বাড়বে, আবার সেই প্রেম টেকার সম্ভাবনাও কম, ঝগড়াঝাটি হতে পারে প্রেমের মাঝখানে, কারণ চাহিদাটা যখন বাড়বে না, লালসাটা বাড়বে, সেই ক্ষেত্রে আবার নিজেদের মধ্যে গণ্ডগোলের সম্ভাবনা অনেকটা প্রকট হওয়ার সম্ভাবনা। তবে একটু যদি সাত্ত্বিকতা বজায় রাখার চেষ্টা করেন, হয়তোবা প্রেমটা টিকতে পারে, না হলে এই লালসার কারণে আপনি কিন্তু বহু প্রেম করবেন, প্রত্যেকটা প্রেম ভাঙার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমি এক্ষেত্রে একটু ক্ষমা করবেন আমাকে, আমি একটু আগের পয়েন্টটার দিকে আমি একটু যাব আর কি। হ্যাঁ, বল। নিশা ঘোষ তিনি লিখেছেন যে আমার তুলা রাশি, আমার ছেলের মেয়ের সাথে সম্পর্ক ভালো নয়, আমার ছেলে মেয়ের সাথে সম্পর্ক ভালো নয়, আমার কোনো দোষ নেই, আমি ওদের খুব ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড খুব ম্যানিপুলেটিভ, কিছু এমন বলে, ওদের বুঝিয়েছে, ওরা ম্যানিপুলেট হয়েছে। আমি হাউসওয়াইফ, মানে ওনার হাজব্যান্ডের দ্বারা ওনার ছেলে মেয়েদেরকে কিছু বলা হয়েছে, হাজব্যান্ড এমন কিছু বলেছেন ছেলে মেয়েদেরকে, যে কারণে ছেলে মেয়েরা বুঝে নিয়েছে, মায়ের বিরুদ্ধে বোধহয় চলে গেছে আর কি, চলে গেছেন। আমি হাউসওয়াইফ, বাবার ক্ষমতা আছে, সন্তানদের আমার থেকে দূরে রাখা হয়েছে, সন্তানদের সাথে সম্পর্ক ভালো নয়, ভালো হওয়াটা কি সম্ভব, সেই জায়গাটা উনি জানতে চাইছেন। প্রথমে আপনাকে সংশোধন করি, তারপর ছেলের কথা বলবো, কারণ আপনি আচরি ধর্ম অপরে শেখায়। তুলা ধরস্থে শচিনী ব্রত্যাঢ্যা হিতা সদা সা নিজ বন্ধু বর্গে পতিব্রতা পুত্রবতী মনোজ্ঞা বিবর্জিতা ক্রোধ মনোভাবাভ্যাম। আপনি আগে ক্রোধ ত্যাগ করুন, নিজের রাগ, আপনি অবশ্যই ভালো, আপনি অনেকবার ব্রত করার চেষ্টা করেন, আমি বলে দিচ্ছি, আপনি মিলান করেন, রাশি বললেন তো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি লিখেছেন। না লগ্ন হলে আবার ফলটা আলাদা হয়ে যাবে। না না, উনি তুলা রাশি, হ্যাঁ, রাশি লিখেছেন। তিনি হিত চান, নিজের বন্ধুবর্গের হিত চান। আচ্ছা, তিনি আবার দেখুন স্বামীকে ভালোবাসেন, যদি রাশি হচ্ছে ভালোবাসেন, তিনি পুত্রবতী নিশ্চিত, কিন্তু ক্রোধ মনোভাবাভ্যাম, তার মধ্যে এই ক্রোধটা অনেক কিছুকে খারাপ করে দেবে। বোঝা গেল? আপনার যদি অতিরিক্ত রাগ হয় না, কারণে অকারণে, সে আপনি, আপনার যদি আমি পার্টনার হই, আমি যদি অকারণে কারণে একটু রাগ বেশি দেখাই, আপনি কতক্ষণ সহ্য করবেন? আপনি কেন করেছেন, কি করেছেন জানি না, আগে নিজেকে শুধরান, তারপর প্রকৃতি আপনাকে অনেক কিছু দেবে। না, এক্ষেত্রে উনি মানে যেটা বলছেন, হ্যাঁ, ছেলে মেয়েদের সাথে ওনার এই যে সম্পর্কের জায়গাটা, হ্যাঁ, ওনার হাজব্যান্ড ম্যানিপুলেট করেছে, ছেলে মেয়েদের মাথা ওনার মানে হাজব্যান্ড নষ্ট করেছে। ছেলে মেয়ে কি একদম বাচ্চা? আমি সেটাই জানতে চাইছি। ছেলে মেয়েদেরকে ওনার থেকে দূরে রাখা হয়েছে, মানে বাড়ির বাইরে রাখা হয়েছে। এখন বাড়ির বাইরে কি বয়স সেটা তো উল্লেখ নেই। কথাটা হচ্ছে শুনুন, একটা ছেলে মেয়ে যদি ওটা 18, 20, 22, 25 হয়, তার একটা বোধ শক্তি অবশ্যই হয়েছে, কথাটা বুঝতে হবে। সে তো আর অবোধ বালক নয় যে বাবা তাকে নিয়ে চলে গেল, ভুলভাল বুঝিয়ে দিল, সে পুরোটা বুঝে থেকে গেল, এটা আমি মানতে পারছি না। আই থিঙ্ক আমার, যাই হোক, আমি এক্ষেত্রে না বলি, বাচ্চা যদি হয়, একটু বয়স কম হয়, অবশ্যই বাবা তাকে করতে পারেন, বুঝিয়ে করতে পারেন, কিন্তু যখন ছেলেটি 20, 22 বয়স হয়ে যাবে, 25 বয়স, সে তো নিজে বুঝতে শিখেছে যে আমার মা ভালো কি মন্দ কি, আমার বাবা ভালো মন্দ, সে তো বুঝতে শিখবে। যদি প্রকৃতপক্ষে সে বোঝে, তাইলে অবশ্যই আপনি যেটা করেছেন ও আপনার কাছে ফিরে আসবে, সময় লাগলেও। কিন্তু যখন বাচ্চা হয়, তখন কী হয়, তার তো যে যখন বোঝাচ্ছে সেটার উপর সে প্রভাবিত হয়, তাইলে আপনাকে সেখানে, এবারে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কের অবনতি
ঘটেছে। মানে ওনার স্বামী এক্ষেত্রে আসলে ক্ষমতাটা দেখাচ্ছেন আর কি। হ্যাঁ, এবারে সেখানে তো আপনার কুণ্ডলী বিচার করা আগে প্রয়োজন, না হলে তো বোঝা যাবে না, বোঝা যাবে না। আচ্ছা, আপনি লগ্নের জায়গা থেকে বলেছিলেন যে ফলটা কি উল্টো লগ্নে কিন্তু দেখা যাচ্ছে আলাদা যে হবে হ্যাঁ, কিছু একটা। এটা আলাদা। এখানে দেখুন, তুলাক্ষ লগ্নে চিরকাল বেশ ভবেৎ সুনন্দা প্রণয়েন হীনা সুগর্বিতা খান্তি বিবর্জিতা চ তৃষ্ণাধিকা নীতি বিবর্জিতা চ। এখানে হচ্ছে মানে ভবেৎ সুনন্দা প্রণয়েন হীনা, এখানে দেখা যাচ্ছে প্রণয় বলতে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, সেই ক্ষেত্রে কিন্তু একটা ওদের থাকবে না, দূর তৈরি হয়ে যাবে। আচ্ছা, সবসময় গর্বভাব থাকবে, নিজের মধ্যে অহংকার ভাব থাকবে যারা তুলা লগ্নের জাতিকা। আচ্ছা, তাদের কোনো বিষয় নিয়ে যদি তিনি চর্চা করতে থাকেন, খারাপ হোক ভালো হোক যেটা হোক, ক্রমান্বয়ে চলতেই থাকবে। যদি ভালো করছেন সেই ভালোটা ক্রমান্বয়ে করবেন, আবার যদি খারাপ করছেন, একটা ঝগড়া করছেন তো তার রেস মিটবে না, চলতে থাকবে। আবার ভালো কিছু করছেন সেটাও তিনি চালাতে থাকবেন। এবারে তৃষ্ণাধিকা, তার একটা তৃষ্ণা অধিক থাকে। তৃষ্ণা বলতে কেবলমাত্র জলপান বোঝাচ্ছে না, বিভিন্ন দিকে পাওয়ার ইচ্ছা, জ্ঞানের মানে জানার ইচ্ছা, জানার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা। সেটা হয়তো কোনো দ্রব্য হতে পারে, কোনো জ্ঞান হতে পারে, কোনো খারাপ কিছু হতে পারে। তার একটা তৃষ্ণা থাকবে। এবং তারা একটু নীতি বিবর্জিত হন, নীতি জ্ঞানহীন হন, নীতি নিয়ে চলেন না। মানে নীতি বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন? একটা যে কোনো জিনিসের একটা রুলস থাকে, নিয়ম নীতি তো থাকে। আপনি আমার স্ত্রী, আপনি গৃহবধূ, আমি একজন চাকুরি করি। তাহলে আপনার নিয়ম নীতিটা কি? যে আমার স্বামী যেহেতু সে কর্মসূত্রে বাইরে যায় 10টা থেকে 5টা, তার নিয়ম অনুসারে তার আমি একটু সকালে ওঠা মাত্রে তার জলখাবার ব্যবস্থা করব, কারণ সেই হচ্ছে পরিবারের উপার্জনশীল একমাত্র। এবারে তার জন্য আমি যাওয়ার মতো কাপড় চোপড়টা যেন পরিষ্কার করা থাকে, তার যাওয়ার আগে আমাকে রান্নাটা করে দিতে হবে, লোকটা সারাদিন বাইরে থাকবে। এগুলো তো একটা নীতি। আপনার গৃহবধূ হিসেবে আপনার নিয়ম থাকছে একটা। এবারে একটা বিষয়ের বললাম এটা, এবারে সে চলে এলে 1 কাপ চা দেব, তারপর হয়তো কেনাকাটা, এটা বাড়ির প্রয়োজন অবশ্যই বলবো, সেটাও নিয়ম নীতির মধ্যে পড়বে। কিন্তু আপনি যদি কিছুই না করেন, আলু নেই আমি বলবো না, চুপ করে বসে থাকলাম, যখনই সে বলবো কি ও খেতে দাও, তুমি কি আলু এনেছিলে নাকি? নিশ্চিত নীতির বাইরে তোমার নীতি নিয়মটা কি বলছে? স্বামীকে যথাসময়ে জানানো যে এটা নেই, এটা আনো, না হলে হবে কি করে। তুমি দেখা যাবে সেইখান থেকে পথভ্রষ্ট হয়ে তার উপর আইন চালালে। তুমি আলু এনে দিয়েছো, বলছো না আমি জানবো কি করে, তুমি তো বলোনি। বলতে হবে কেন? তুমি বুঝে নিতে পারো না, সংসারের মালিক হয়েছো। এই যে কথোপকথন, এগুলো তো নীতি বিবর্জিত। আরও তো অনেক আছে, আমি একটা সামান্য উদাহরণ দিলাম। না, দেখুন আজকের সময় দাঁড়িয়ে মানে আমি যতটুকু যা দেখেছি আমি আমার জায়গা থেকে বলছি। আজকের সময় দাঁড়িয়ে স্বামী এবং স্ত্রী দুজনেই তারা উপার্জন করছেন। হ্যাঁ, করছেন। কেমন? হ্যাঁ, দুজনেই উপার্জন করছেন অবশ্যই। তো সংসারের এই যে নীতি, কেবলমাত্র পুরুষ তিনি নীতি ধারণ মানে নীতি বানাবেন আর কি। তো এই জায়গাটা তো আমি জানি না, আমার যেটা মনে হয় যে আমি আমার এক্ষেত্রে মতামত রাখছি যে সেটা শুধুমাত্র তিনি নিয়ম বা নীতি নির্ধারণ করবেন, সেটা তো হওয়াটা ঠিক না। সংসারটা তো দুজনকে নিয়ে। একদম, আপনার কথার মান্যতা আছে তো। হ্যাঁ, এবার এক্ষেত্রে তার মানে উনিও যখন নীতি নির্ধারণ করতে সুযোগ পাচ্ছেন, উনি ওনার হাজব্যান্ডকেও সুযোগ দিচ্ছেন, তাহলে দুজনে যখন নীতি নির্ধারণ করছেন তো দুজনের নীতি মানতে আপত্তি কোথায়? না, আমি তো আপত্তির কথা বলছি। এবার যেটা হচ্ছে কি, ধরুন এই যে গ্রহগত যে অবস্থানের যে জায়গাটা, গ্রহগত অবস্থানের যে ফলাফলটা, তার যে নেগেটিভ ফলাফল, সেই জায়গা থেকে জন্মকালীন যে ছক ওনার, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে না, কিছু হয়তো সেক্ষেত্রে সমস্যা অবশ্যই থাকবে। আপনার প্রশ্নটা খুব সুন্দর। দেখুন, আমি একটা গৃহবধূর কথা দিয়ে আলোচনা করলাম, এখানে আপনি কিন্তু চাকুরিজীবী যুক্ত করে দিলে হবে না। আপনি যুক্ত করলেন যে কর্মের সাথে যুক্ত, তাইলে সেখানে সেই পরিবারের তো নীতিটা বদলাবে। একদম তাই। আপনি গৃহবধূ বলে বললাম যে আপনার অন্য কোনো কাজ নেই, তাইলে আপনার এটা নীতি নিয়ম না। গৃহবধূ হলেও তারও তো একটা মতামতের দাম থাকবে। হ্যাঁ, আরে মতামত আলাদা আলাদা জিনিস, নীতি নিয়ম আলাদা জিনিস। মতামতটা কি? নীতি নির্ধারণের ক্ষেত্রে নীতি নিয়মটা হচ্ছে কি জানেন, আমি যদি প্রকৃত কেবলমাত্র গৃহবধূ হই, কেবল গৃহবধূ, যেরকম আপনি কি লেখেন, কি করেন, হাউসওয়াইফ, দ্যাটস মিন আপনি অন্য কোনো কাজে যুক্ত নয়। আচ্ছা, উপার্জনের পথে আপনি এবারে আপনি যদি অ্যাকচুয়ালি কোনো একটা বড় জায়গায় কাজ করেন, তাহলে আপনার তো নিয়মটা বদলাবে, কারণ আপনি টাইমে রান্না করবেন কি করে, তার জন্য দুজনই, আপনি বললেন স্বামী স্ত্রী দুজন উপার্জন করেন, ভালো কথা। স্বামী করেন না,
ধরেই নিলাম স্বামী বেকার, স্ত্রী উপার্জন করেন, অবশ্যই সেখানেই আপনার নীতিটা হবে উল্টো, যে ঠিক আছে আমি তো 10টায় বেরোবো, তুমি বাজারটা তাড়াতাড়ি করে এনে দেবে, কাজের মেয়েটা হয়তো পুরুষ মানুষ রাঁধতে নাও পারেন, বা আমি একটু হেল্প করছি, তুমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে দিও, আমি অফিস। হ্যাঁ, মানে ওটাই আমি আপনার উদাহরণ বুঝতে পেরেছি। আসলে অ্যাকচুয়ালি দুজনের মধ্যে এই যে ব্যালেন্সের যে জায়গাটা, সেটা তুলা রাশির তুলা লগ্নের মানুষ তারা কিন্তু রাখেন। ওরা তো ব্যালেন্স করে সব সময়, দাড়ি পাল্লা না। হ্যাঁ, আমি সেটাই বলছি চলছে যে তো। তারা তো এই ব্যালেন্সটা রাখেন। হ্যাঁ, অবশ্যই রাখেন। গ্রহগত জায়গা থেকে আসলে আমার যেটা মনে হয় খেলাগুলো বিগড়ে যায় আর কি। না না, সেটা তো ঘটনাটা কি, এই যে ধরে নেওয়া হয়েছে কি, এই যে তুলা রাশি তো বা তুলা লগ্ন তো, বুঝুন ভালো করে। আচ্ছা, সেকেন্ড হাউসে মঙ্গল, প্রকৃতপক্ষে মানে এটা যে বলা হয়েছে, ধরে নেওয়া হয়েছে দ্বিতীয় মঙ্গল, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে শনি, পঞ্চমে শনি, মানে একটা অবস্থান যেখানে হোক আছে, ষষ্ঠে বৃহস্পতি, চতুর্থ অথবা ষষ্ঠে বৃহস্পতি, এবারে সপ্তমে আপনার মঙ্গল, অষ্টমে আপনার শুক্র, মানে এই যে রাউন্ডটা, মানে যে যে গ্রহের জায়গা, সেই জায়গায় অবস্থান ধরে নিয়ে এই শ্লোকগুলো রচিত হয়েছে, ভাব থেকে বোঝা গেল। কিন্তু সেই গ্রহ কি সেইখানে বসে আছেন? না, বিভিন্ন মানুষের যারা দেখছেন তাদের বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় বসে আছেন। আপনি হারমোনিয়াম বাজান, খুব সুন্দর, এবারে আপনি হারমোনিয়াম বাজান, আমরা জানি যে খুব ভালো একজন শিল্পী গানের জায়গায়, আপনাকে বক্সিংয়ের জায়গায় বসিয়ে দেওয়া হলো, কেমন লাগবে আপনার? বা হারমোনিয়ামের ওই যে সা থেকে সা পর্যন্ত পরপর যে মানে চাবিগুলো আছে, সেটাকে যদি এলোমেলো বসিয়ে দেওয়া যায়, একজন ভালো হারমোনি বাদক তিনিও তো রেটা খুঁজে পাচ্ছেন না, রে দেখা গেছে এদিকে করে দেওয়া হয়েছে, আগে টোনটা চেঞ্জ করে দেওয়া হলো, শুধু দেখা গেল একটা খুব ভালো, এটা দেখা গেল শুক্রের জায়গায় তো দেখা গেল একটা খারাপ গ্রহ এসে বসে গেল, বৃহস্পতির জায়গায় রাহু গিয়ে বসে গেল আপনার কুণ্ডলিতে, তাইলে পুরোটাই তো পাল্টে গেল ছকটা, তখন আপনার এটা বদলাবে সব কিছু। আচ্ছা, আমি সপ্তম হাউসের জায়গা থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। একজন লিখছেন যে 36 বছর বয়স হয়ে গেছে, আমার বিয়ে হচ্ছে না। তো যাদের ধরুন বিয়ে হচ্ছে না, বা যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, আপনি প্রেমের জায়গা নিয়ে বললেন, কিন্তু যাদের বিয়ে হচ্ছে না এইরকম যারা আছে, তাদের জন্য এখন কি করণীয় আছে এই জুন মাসে? দেখুন, জুনে তো বলবো না, জুনে তো দ্বাদশে চলে গেছে, ওদের সপ্তমপতি দ্বাদশে চলে গেছে, তার মানে তো হবে না, পরিষ্কার কথা, পরিষ্কার বলা ভালো। হ্যাঁ, দ্বাদশ মানে ব্যয়, সপ্তমপতি দ্বাদশে গেছে, মানে বিবাহ থাকলেও সমস্যা তৈরি হচ্ছে, আর যাদের বিবাহ দ্বাদশে নয়, আপনার একাদশে, সরি সপ্তমপতি, হ্যাঁ সরি, আমাদের আলোচনা হচ্ছে ইয়ে নিয়ে, হ্যাঁ সপ্তমপতি, এখানে মঙ্গল একাদশে চলে এসেছে, কেতু যুক্ত আছে, হ্যাঁ অবশ্যই মঙ্গল যেহেতু এসছে, কেতু যুক্ত আছে এবং শুক্র বসে আছে ওখানে, না বিয়েটা করা যেতে পারে, খারাপ নয়, বিয়েটা করা যেতে পারে। আমরা এখানটায় আলোচনা করলাম প্রেমের ক্ষেত্রে, যাদের এই যে মামলা মোকদ্দমা বিবাহিত জীবনে চলছে, তুলা রাশি তুলা লগ্ন, তাদের এখন কি মানে খারাপ সিচুয়েশন? খারাপ নয়, সময়টা একটু পক্ষে যাবে। হ্যাঁ, আচ্ছা, যদিও মঙ্গল তো চলে এসছে, মঙ্গল সাধারণত এগুলো মালিক মোকদ্দমা, এগুলো একটা মঙ্গলের ভূমিকা থাকে, মঙ্গল একাদশে চলে এসছে, এবং সপ্তমে যেহেতু লগ্ন বা রাশির অধিপতি সপ্তমে চলে গেছে, একটা জিনিস হবে কি জানেন, এই ক্ষেত্রটায় তুলা রাশির জাতকগণ যারা বিবাহ করেছেন একটি স্ত্রী আসক্ত বেশি হবেন, আর বিয়ের জন্যও তারা হন্যে হবেন, কারণ এই যে আপনি চলে গেছেন কোথায়, আপনি মানে কি শুক্র চলে গেছেন কোথায়, সপ্তম, বিয়ে করার জন্য খুঁজছেন, এটা আসবে, তাহলে বিবাহের যোগও দেখা যাচ্ছে, কিন্তু কি বললাম, আপনাকে চেষ্টাটা করতে হবে, মানে আপনি যাচ্ছেন মানে কি আপনাকে চেষ্টাটা করতে হবে। বেশ, আচ্ছা, অষ্টম হাউসের ব্যাপারটা নিয়ে একটু আমরা কথা বলি। অষ্টম হাউসে এক্ষেত্রে রবি, তিনি আবার ট্রানজিট করবেন, নবম হাউসে চলে যাবে। দেখুন, অষ্টম হাউস যিনি রবি বসে আছেন না, তিনি একাদশের অধিপতি, উপার্জনের অধিপতি হয়ে গেছেন কোথায়, অষ্টমে, খুব একটা ভালো জায়গায় নেই, ভালো ফল দেবেন না, তবে হ্যাঁ বিদেশ রিলেটেড যদি কিছু হয় সেখানে তারা ভালো ফল পাচ্ছেন, মানে কেউ যদি বিদেশে থাকেন, বিদেশের সাথে যোগাযোগ, বিদেশ থেকে আসা কোনো অর্থ, সেই ক্ষেত্রটাই বিদেশ কাজ, বিদেশের সাথে কোনো সম্পর্ক। আমরা ভাগ্য উন্নতির জায়গায় দেখতে পাচ্ছি বুধাদিত্য যোগের একটা জায়গা, হ্যাঁ, অষ্টমে কিন্তু তারা সুফল পাবেন যারা অভ্যন্তরস্থ দেশের, তারা কিন্তু এই রবি থেকে সুফল পাচ্ছেন না খুব একটা, তাদের কি হবে না, কিছুটা উপার্জনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, বরং উল্টো। আচ্ছা, এবারে রবি যখন নবমে প্রবেশ করছেন, একাদশপতি 15 তারিখের পর নবমে এলো, তখন দেখা যাবে একটা ভালো ফল তিনি দেবেন। আচ্ছা,
ভাগ্যের একটা সহায়তা পাবেন, কারণ উপার্জন আর ভাগ্য একটা যুক্ত হলো, সেখানে উপার্জনের জন্য ভাগ্যের একটা সহায়তা পাবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার এখানে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবেন না, যদিও ভাগ্যস্থলে বসে গেছেন, তিনি তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি, এটাও দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতি কেবলমাত্র না, ভালো বলতে কেবলমাত্র দিচ্ছেন স্বাতী নক্ষত্রকে খুব ভালো ফল দেবেন, আর বিশাখাকে ভালো ফল দেবেন, হ্যাঁ, আর বাকি কিন্তু মধ্যম ফল বৃহস্পতি খুব একটা, যে প্রত্যাশাটা নবমে বসছে আমরা করে রেখেছি, সেটা কিন্তু চিত্রাকে খুব একটা ততটা দেবেন না। আচ্ছা, ততটা আপনি ভালো ফল পাচ্ছেন না, কিন্তু আপনার পাচ্ছে, সাথী খুব ভালো ফল পাচ্ছে। বেশ, আচ্ছা আমরা দশম হাউসে চলে যাই। হ্যাঁ, দশমের অধিপতি চন্দ্র তো আপনার এতে আছে, আমরা লগ্নই ধরে বা রাশি ধরে দেখা যায় যে কর্ম, আপনি স্বনিয়োজিত কর্ম, ব্রেনের দ্বারা যে চিন্তা ভাবনার কর্ম, সেগুলো কিন্তু আপনি করেন। তুলা রাশির লোকে বেশিরভাগ একটু মানে ব্রেনের কাজটাকে বেশি করার চেষ্টা করে, শৌখিন কাজ, ললিত কলার কাজ, মানে শিল্পী জাতীয়, গান জাতীয়, কলা জাতীয়, এই জাতীয়, মানে এগুলো প্রায় দেখা যায় এগুলোর বেশিরভাগটা স্বনিয়োজিত ক্ষেত্র, সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, ধরুন আপনি সিনেমা নিজে থেকেই করছেন, গান করছেন, বেশিরভাগ ওরা কিন্তু ওই জায়গায়। আরও বলে রাখে, একটা কমেন্ট আছে, আপনি খোঁজ করে দেখবেন, কোনো একজন ভদ্রলোক কমেন্ট করেছিলেন, ভদ্রলোক কি ভদ্রমহিলা যাই হোক, আপনার কমেন্টটা ছিল যে তুলা রাশির কোনো ব্যক্তি, তিনি নাকি খুব ভালো জ্যোতিষ, আচ্ছা, যা বলেন প্রত্যক্ষ ফলিয়ে দেন। আপনাকে বলে রাখি, আপনি ঠিকই বলেছেন, কমেন্টে আছে, আপনি খোঁজ করবেন, আমি দেখেছি। আচ্ছা, যদি আরও বলে রাখি, যদি তুলাতে অবশ্যই জন্ম, তুলা রাশিতে যদি তিনি স্বাতী অথবা বিশাখা নক্ষত্রে, যদি বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, তিনি কিন্তু খুব ভালো জ্যোতিষী হতে পারবেন। কারণ হচ্ছে, ব্যাখ্যাটা শুনে নেন, আপনি যেহেতু জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছেন, ব্যাখ্যাটা আমার যুক্তিসঙ্গত দেওয়া উচিত। একদম তাই। তুলা অধিপতি শুক্র, তিনি হচ্ছেন অসুরদের গুরু। বিশাখা নক্ষত্র তার মধ্যে অবস্থিত, তিনি হচ্ছেন দেবগুরু। তাইলে দুই গুরুর অবস্থান কোথায়? একটা নক্ষত্র ভিত্তিক আর একটা সরাসরি রাশির মালিক, একদম এই জায়গায় থাকছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে উনারা একটা ভালো জ্যোতিষী হতে পারেন। এবং এটা যদি আবার চলে আসে কোনো কারণে রাহুর সাথীতে, দেখবেন তিনি আবার জোর গলায় বলবেন। যিনি বিশাখায়, তিনি মিষ্টি মধুরভাবে বুঝিয়ে বলবেন। আবার সাথীতে হলে তিনি ভালো জ্যোতিষ হবেন, কিন্তু কীরকম, হ্যাঁ তোমার এটা হবে, হতে বাধ্য, আমি বললাম এটা হয়ে যাবে, মিলে যাবে, দেখে নিও, মানে আত্মবিশ্বাস জোর করে বলবেন। রাহু, সেটা রাহুর নক্ষত্র। আর বিশাখায় যাদের জন্ম, তারা কিন্তু প্রপারলি তোমাকে নর্মালি বুঝিয়ে বলবেন যে এই কারণে এটা হতে চলেছে, এটা ঘটবে, ভালো জ্যোতিষী হন। কারণ দুই গুরুর সান্নিধ্য ঘটেছে কোথায়? এই জায়গাটায়। আচ্ছা, বেশ, আমরা একাদশের আলোচনায় চলে যাই। মঙ্গল এবং কেতু অবস্থান করছে, তো সেই জায়গা থেকে এদের মানে ধরুন এই যে এত কিছু আমরা আলোচনা করছি, পুরো মানে সারা মাস ধরে যা যা কিছু করলেন আর কি, মাসের শেষে যদি ফলাফলটা আয়ের জায়গায় যাচ্ছে না ব্যয়ের জায়গায় যাচ্ছে, কি ফলাফল দেখছেন আপনি? ব্যয়ের অধিপতি, ব্যয়ের অধিপতি ভাগ্যস্থলে গেছেন, কিন্তু সেটা তার নিজের ঘর। সুতরাং একটু দেব সেবা, ধর্ম, এখান থেকে পিতা ধর্ম এগুলো আলোচনা করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা খরচ হবে। বাড়িতে কোনো ছোটোখাটো পুজো পাঠ, একটু ধর্মস্থানে গিয়ে দান কিংবা ধর্মীয় কাজে ব্যয়, পিতার জন্য ব্যয় হতে পারে। আবার পিতার থেকে আয়ও হবে, আবার পিতার জন্য ব্যয় হবে, এটা ঘটে। কীরকম জানেন? একটু ছোট্ট গল্প বলি না, ভালো লাগবে। আপনি বাজার গেছেন, বাবা বাজার গেছে, আপনি এখন বিয়ে করেননি মানে আপনি বাবা নন, এটা বাবা হলে বুঝবে। বাবা বাজার গেছে বা দাদু বাজার গেছে, বাড়িতে ছোট্ট ছেলে আছে, সে বাজার থেকে একটা আপেল কিনে আনলো নাতির জন্য কি ছেলের জন্য। তার মা যখন পৌঁছালো, ছেলেটির মা, বাচ্চাটার মা, সে বলছে, দেখো দাদু তোমার জন্য আপেল এনেছে, দাদুকে দাও, দাদুকে দাও, দাদুকে খেতে দাও।
সে দাদুর কাছে এগিয়ে দিল, বাচ্চা তো মানে একদম সরল জলের মতো, বলে দাদু তুমি খাও। এবারে দাদুকে দেওয়া হলো। দাদু কি করে ভান দেখাবে, কীরকম জানো, হ্যাঁ বাবা আমি খেয়ে নিয়েছি ভাই, তুমি এবারে খাও। প্রকৃত কি সে খেলো? সে কিন্তু খেলো না, ভানটা দেখালো। অর্থাৎ বাবার জন্য ব্যয় বলতে এটাই বোঝাচ্ছি, যদি সাবলীল বাবা হন তার ক্ষেত্রে ব্যয়টা ওই রকমই হবে, গঙ্গা জলে গঙ্গা পুজো। একদম তাই, একদম তাই, বোঝা গেল জিনিস? একদম। আচ্ছা, আমার 12 হাউসে চলে যাই। এটাই তো ব্যয়ের ঘর চলছে তো। হ্যাঁ। ব্যয়টা হবে গঙ্গা জলে গঙ্গা পুজো। আর কিছু এই যে বললাম দেবতার উদ্দেশ্যে ব্যয়, এটাও একই গল্প। তুমি কি নিয়ে জন্মেছিলে তুমি দান করবে? আমাকে আগে বলো, তুমি কিচ্ছু নিয়ে জন্মাওনি। একদম, হ্যাঁ, শূন্য এসছে, আবার শূন্য চলে যাবে। যেতে হবে। এই যে বললাম গল্পটা, কোনোদিন দেবতাকে দেখেছো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে? তুমি দেবতার কাছে বলছো দেবতা তুমি নাও, গ্রহণ করো, খাও, যাই বলো, তুমি তো মনের থেকে বলছো। তিনি দেখলেন যে আমার ছেলেটি সন্তান, মানে ভগবানের কাছে আমরা সবাই সন্তান তো, যে আমার সন্তান আমাকে কিন্তু দিতে চাইছে, ওটাই তিনি আনন্দিত। যেরকম দাদু খেলেন না, ভান করে ঘুরিয়ে দিলেন নাতির কাছে, তিনিও দেখলেন যে হ্যাঁ দিয়েছে, চেষ্টা করেছে দেওয়ার, কিন্তু তিনি কি গ্রহণ করেন? করেন না। তিনি যেটা গ্রহণ করেন সেইটা দেন। কি গ্রহণ করেন না, তিনি চান তুমি তার প্রতি সমর্পিত হও। বোঝা গেল? তুমি তার প্রতি সমর্পিত হও। তুমি আপেল দেবে, যে বিশ্ব চরাচরকে খাবার দিচ্ছে তুমি তাকে একটা আপেল ধরিয়ে দেবে নাকি? তুমি কি কি দিচ্ছ? আপেল গাছটাও তো তার তৈরি, আর তুমিও তার দ্বারা তৈরি। তুমি কোত্থেকে দেবে, কি দেবে, আর কিভাবে দেবে, তোমার একটাই দেওয়ার জায়গা, মন প্রাণটা ওর পায়ে দিয়ে দাও। একদম। আমি আপনার কথা রেস্ট ধরেই বলবো যে তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে 365 এপিসোড। আপনিও মা নর্মদার কথা শুনুন। যদি সম্ভব হয় আপনার ভেতর থেকে যদি সেই সাড়া আসে, তাহলে আপনি মায়ের চরণে নিজেকে সমর্পিত করুন, ভোলে বাবার চরণে নিজেকে সমর্পিত করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তবে যাদের প্রয়োজন হচ্ছে আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন। কাজে কর্মের অন্য ব্যস্ততা থাকে, অনেক ফোন ধরা যায় না, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। জ্যোতিষ বিচার করাতে চাই লিখবেন, জন্ম তারিখ জন্ম সময় না থাকলে হাতে ছবি পাঠাবেন, তাতেও হবে। কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হর। নমস্কার, নর্মদে হর।